অ্যানিমাস আর কিছু বলল না। আয়াত সাহেব অ্যানিমাসের সাথে কথা বলেই অনেক খুশি। নিলয় রুমে বসে নিশির সাথে চ্যাট করছে। হঠাৎ নিশি বলে, নিলয়, তোমায় দেখতে ইচ্ছে করছে, একটু বাসার সামনে আসবে? এখন রাত প্রায় 1টা বেজে গেছে। এত রাতে তোমাদের বাসার সামনে যাব? তোমার আঙ্কেল দেখলে মারবে আমাকে। কেউ জানবে না, আসো না প্লিজ। কালকে দেখা করি। না না, এক্ষুনি আসতে হবে, এক্ষুনি মানে এক্ষুনি। অগত্যা নিলয় রেডি হয়। অর্ক বলে, কোথায় যাও এত রাতে? নিশির সাথে দেখা করতে। আমিও যাবো, লেটস গো। না, 5 জনের ফাইল জমা দিতে বলেছিলাম, সেটা করেছিলি? অনেক আগেই করেছি, চলো না ভাই যাই। আচ্ছা। বাড়ির বাহিরে আসে ওরা দুজন। কোনো গাড়ি নেই। নিলয় আর অর্ক হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘন্টা হাঁটার পর নিশিদের বাড়ির সামনে আসে। নিশি 2 তলাতে থাকে। নিলয় নিশিকে কল দেয়। নিশি সাথে সাথেই বারান্দায় এসে দাঁড়ায়। নিলয় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে। নিশি ভিডিও করে, নিলয়ও ভিডিও করে। অর্ক সামনে এসে নিশিকে হাই দেয়। নিশিও মুচকি হেসে হাই দেয়। নিশি কল দেয়। হ্যালো। বাইরে থাকো, আমি আসছি। এই না না, কেউ যদি দেখে কি হবে বুঝতে পারছো? এসো না। চুপ, দাঁড়াও। নিশি রুম থেকে বের হয়। সিঁড়ি দিয়ে যখন নামতে যাবে তখনই পেছন থেকে জেরিন বলে, আপু, এত রাতে তুমি চোরের মতো কোথায় যাও? ও তুই চমকাই দিলি আমায়। মানে অন্যদিন তো ভয় পাও না, তাহলে আজকে ভয় পেলে কেন? আসলে তোর টিচার এসেছে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আমিও যাব। এত রাতে তোমাকে মোটেও বাইরে একা যেতে দেবো না। মাকে ডাকবো? চুপ কর বইন, আয়, কিন্তু কোনো শব্দ করবি না, শয়তান মেয়ে। ওকে, দাঁড়াও, তবে আমি জুতা নিয়ে আসি। নিলয় পায়চারি করছে। অর্ক চুপচাপ নিলয়ের পায়চারি গুনছে। 41, 42, 43। ওই থাম তো। আচ্ছা ভাইয়া, নিশি অপুর কোনো ছোট বোন নেই? থাকলে দেখা যেত আমরা একসাথে আসতে পারতাম পরের বার। এই মার খাবি? হ্যাঁ, চুপচাপ বসে থাক। বলেছিলাম না রুমে থেকে যাক। কেন আসছিস? তোমার পায়চারি করা দেখতে। গুনলাম এতক্ষণ কতগুলো পায়চারি করছো একজনের জন্য। আচ্ছা, এরপর আর কিছু বলিস না। প্রেমে পড়িসনি তো, বুঝবি না অপেক্ষা করাটা একটা ভালোবাসা। হঠাৎ ওর গেট খোলার শব্দ পায়। দারোয়ান বাহিরে আসে। নিলয় আর অর্ক উঠে দাঁড়িয়েছে। নিলয় দারোয়ানকে দেখেই বলে, অর্ক পালা, দৌড় দে। ঠিক তখনই নিশি বলে, ওই পালাও কেন, আমি আছি তো। নিশি দারোয়ানের পেছন থেকে বের হয়। নিলয় বুকে ফুট দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিশি সামনে এসে দাঁড়ায়, কিন্তু দারোয়ান গেট বন্ধ করে না। আরও একজন বের হয়। জেরিন বের হলো। জেরিনকে দেখে নিলয় চমকে ওঠে। স্টুডেন্টস আসছে তাহারের আপুর টিচারের প্রেম দেখতে। হায় হায়, নিলয় যেন দৌড়ে পালাতে পারলে বাঁচে। তবে জেরিনকে দেখে নিলয়ের পেছনে দাঁড়ানো অর্ক তো অবাক। জেরিন বেরিয়ে নিলয়কে দেখছিল। হঠাৎ পাশ থেকে কেউ একজন হাত তুলে হাই দিতে দেখে। জেরিন সেদিকে তাকায়। সেই ছেলেটা না, যাকে সে বড়দিনের উৎসবে দেখেছিল? সে এখানে কেন? নিশি নিলয়দের কাছে আসে। নিলয়ের হাত ধরে বলে, চলো সামনে হাঁটি। এই জেরিন, এবার রুমে যাও, অনেক ঠান্ডা পড়েছে। না আপু, আমিও যাব। অর্ক, জেরিনের সাথে থাক। নিলয়ের কথা শুনে অর্ক তো এক লাফে জেরিনের কাছে আসে। নিলয় আর নিশি দুজনে আগে আগে হাঁটে। নিলয়ের হুডির পকেটে হাত দিয়ে হাঁটছে নিশি। নিলয় বলে, জেরিনকে কেন আনলে? ও দেখে ফেলেছে আসার সময়, পিছু লেগেছে, তাই আনতে হলো। সে কি জানে আমাদের রিলেশনের কথা? হ্যাঁ, শুরু থেকে ওকে বলেছিলাম আমি সবটা। আচ্ছা, কোথায় যাব? শীত পড়ছে অনেক, কাশিম মামার ফুচকার দোকানে যাব। শীতের ভেতরে গরম গরম চটপটি ফুচকা খাবো। হায় রে পাগলিটা আমার। ওরা দুজন গল্প করতে করতে যাচ্ছে। পেছনে 5 হাত দূরে পাশাপাশি হাঁটছে অর্ক আর জেরিন। জেরিন বলল, আপনি আমার টিচারের কি হন? আপনার টিচার মানে নিলয় ভাই আপনাকে পড়ায়? হ্যাঁ, আপনি জানেন নাকি? আর ও তো আমার ভাই হয়। কি? তার মানে আপনি মুসলিম? নিলয় আমার পাড়াতো ভাই। আমার মায়ের সাথে ওর মায়ের ভালো সম্পর্ক ছিল। ও, তাই বলেন? কেন কেন, আপনিও কি আমার পকেটে হাত গুজে হাঁটার চিন্তা ভাবনা করছেন নাকি? একদমই না। মন্দ তো না।
আমিও কিছু মনে করব না। হাঁটতে পারেন, নয়তো আমার হাতে হাত দিয়ে হাঁটতে পারেন। খুব শখ তাই না? কারণ আপনি তো আমাকে ভিড়ের ভিতরে খুঁজেছিলেন, তাই না? আপনি জানেন তাহলে সামনে আসেননি কেন? আপনাকে দূর থেকে দেখছিলাম, আর আপনি তো বললেন চলে যেতে। আমি কি করব? কেউ কোনো কথা বলল না। মোর বাজারে আসে ওরা চারজন। কাশেম মামার দোকান বন্ধ। নিশি পকেট থেকে ফোন বের করে কাশেম মামাকে কল দেয়। এত রাতে ওনাকে ডাকবে? শুনো মিস্টার টিচার, শীতের রাতে গরম গরম চটপটি ফুচকা খাওয়ার মজাই আলাদা। আর আমরা তো কাপল, আমাদের জন্য তো এটা আরও স্পেশাল। 3-4 বার রিং হয়। কাশেম মামা ফোন ধরে। নিশি তাকে দোকান খুলতে বলে। নিশির জন্য কাশেম মামা সব কিছু করতে পারে। উনি প্রায় কাঁপতে কাঁপতে এসে দোকান খুলল। নিলয় আর নিশিকে দেখে তিনি হাসলেন। খুশিতে যেন ওনার মুখ হাসিতে ভরে গেছে। পাশে জেরিন আর সেদিনের সেই ছেলেটাকেও দেখতে পায়। দোকান খুলতেই বলে, এত রাতে আইছো? আচ্ছা, ভিতরে আসো তোমরা। নিলয়কে নিয়ে নিশি দোকানের ভেতরে আসে। এক কোণাতে গিয়ে বসে দুজন। নিলয়ের গায়ে চাদরও ছিল। নিশি সেটা নিয়ে দুজন এক চাদরের ভেতরে গা ঘেঁষে বসে। নিশি নিলয়ের কাঁধে মাথা রাখে। এক হাত জড়িয়ে বসে আছে সে। আর নিলয় নিশির গায়ে চাদর দিয়ে পেঁচিয়ে রাখে। অর্ক আর জেরিন ওদের দিকে তাকিয়ে আছে। তারপর ওদের 2 টেবিলে চটপটি আর ফুচকা দিয়ে যায় কাশেম মামা। অর্ক জেরিনের দিকে তাকিয়ে আছে। জেরিন ফুচকা নিতে যাচ্ছিল। তখনই অর্ক একটা ফুচকা হাতে নিয়ে জেরিনের দিকে বাড়িয়ে বলে, মিস জেরিন, তোমাকে নিয়ে আমার কল্পনা শুনবে? তোমাকে দেখার পর আমি হারিয়ে গেছিলাম আমার চেনা জানা মানুষের নিকট। সহসা তোমাকে দেখে আনন্দে পাগল হয়েছিলাম। আত্মীয় বন্ধু সবার কাছে হঠাৎ করে হাস্যময়। তোমাকে দেখার পর আমার কোনো ইচ্ছা ছিল না লোভ। এখন পাপ এসে আমার রাতের ঘুম নষ্ট করে দেয়। তোমাকে দেখার পর তোমার কাছে যেতে আমি এখন ভয়ে আতঙ্ক হয়ে যাই। কথা বলতে গলা শুকিয়ে কাঠ হচ্ছে, তবুও চোখ বুজে আজ বলবো ভালোবাসার কথা। তোমাকে ভালোবাসি। অর্কের কথা শুনে জেরিন অবাক। কি সুন্দর করে প্রপোজ করলো। ফুচকা বাড়িয়ে দিয়ে জেরিনের দিকে। জেরিন একবার অর্কের দিকে তাকায় আর একবার মুচকি হাসে। কি করবে বুঝতে পারছে না। কেমন যেন একটা খুশি ভাব সারা মনে বয়ে যেতে থাকে। কিন্তু পরক্ষণে ভাবে সব কিছু ঠিক থাকবে কি না। নিশির কথা মনে পড়ে। আপু যদি পারে, আমিও কেন পারবো না। জেরিন আর দেরি করে না। তাড়াতাড়ি অর্কের হাত থেকে ফুচকাটা নিয়ে মুখে পুড়ে দিয়ে চিবিয়ে বলে, গ্রহণ করলাম, কিন্তু আমাকে কখনো মিথ্যা বলা যাবে না, সব সময় সত্য বলতে হবে কিন্তু। আর আমার কাছে কিছু লুকানো যাবে না কিন্তু। ঠিক আছে, সব কিছুতে রাজি। ওরা চারজন ফুচকা খেতে থাকে। ওদিকে জামিলা গোমেজ উঠেছে ওয়াশরুমে যাওয়ার জন্য। কিন্তু উঠেই দেখে রুমের অ্যাটাচড বাথরুমের তার হাজবেন্ড আছে। সে জন্য তার ছোট মেয়ে জেরিনের রুমে আসে। কিন্তু রুমে এসে দেখতে পায় জেরিন নেই। জামিলা বেগম ওয়াশরুম ব্যবহার করে নিশির রুমে যায়। নিশিও রুমে নেই। দুটো মেয়ে কোথায় গেছে খুঁজতে থাকে সারা বাড়ি, কিন্তু কোথাও নেই। দারোয়ানের কাছে আসে জামিলা। দারোয়ান চেয়ারে বসে ঝিমুচ্ছে। জামিলা বলে, ওই এজুজ, ডিউটি না করে ঘুমাও। ম্যাম, আপনি এত রাতে বাইরে কেন? নিশি আর জেরিন কোথায়? ওনারা আসলে ম্যাম না, বলো। ওনারা দুজন তো বাইরে গেছে, বলেছে ফুচকা খেতে যাচ্ছি। মা আসলে যেন না জানাই, চলে আসবে। কি এত রাতে বাইরে গেছে? ওরা আসুক, ওদের আজকে দুটোকে যে কি করব। কোথায় গেছে মানে কোন দোকানে গেছে? কাশেম মামার দোকানে। ওখান থেকে নিলয়ের বাড়ি কাছে না? দাঁড়াও। জামিলা বেগম নিলয়ের নাম্বারে ফোন করে। নিলয় আর নিশি দুজনে বসে গল্প করছে। হঠাৎ নিলয়ের ফোন বেজে ওঠে। নিলয় ফোনটা হাতে নিয়ে চমকে ওঠে। নিশির মায়ের কল। নিশিও দেখতে পায়, সেও চমকে ওঠে। নিলয় দ্রুত ফোন রিসিভ করলো। হ্যালো আন্টি। নিলয়, তুমি কি ঘুমাচ্ছ? না, জেগেই বই পড়ছিলাম আর কি। কি হয়েছে এত রাতে কল দিলে? খারাপ কিছু হয়েছে? বাবা দেখো না, তোমাদের ওদিকে যে কাসেম মামার দোকান আছে, চটপটি ফুচকার দোকান, চিনো? জি চিনি, ওখান দিয়েই তো আসি। কি ফাজিল মেয়ে হয়েছে আমার।
ওরা দুজন রাত 1টার দিকে বাইরে ফুচকা খেতে গিয়েছে, ওর বাবা ঘুমাচ্ছে। যদি জানে কি হবে বলো তো? ওর আঙ্কেল যদি বুঝতে পারে ঘরে এত রাতে মেয়েরা নেই, আমাকে যে কি করবে। ওদেরকে একটু দেখে সোজা বাসায় দিয়ে যাও তো। জি আন্টি, আমি এখনই দেখছি, চিন্তা করবেন না। বাসার কাউকে জানাতে হবে না। আপনি চুপচাপ গিয়ে শুয়ে পড়েন, আমি ওদেরকে নিয়ে এসে কল দিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি আছো বলেই ভরসা পাই। জলদি নিয়ে আসো, আমি তাহলে অপেক্ষা করছি। জি আন্টি। জামিলা ফোন কেটে দেয়। নিলয় যেন হাঁপ ছেড়ে বাঁচে। শীতের ভেতরেও কপাল ঘেমে গিয়েছে, বুকটা ধক ধক করে কাঁপছে। নিলয় নিশিকে বলে, জলদি চলো, তোমার মা বসে আছে। আরে এক্ষুনি যদি যাই তাহলে ভাববে তুমি সাথেই ছিলা। এত দ্রুত নিয়ে আসছো, বুঝে যাবে তো। একটু পর যাও, 10 মিনিট পর যাবো, ওকে? না না, উঠো। ওই মামা, এগুলো নিয়ে যান, বিলটাও নিয়ে যান। অর্ক উঠ। পরে যাব, রেখে দাও তোমার কাছে, আমার যেতে ইচ্ছে করছে না। মার খাবা, চলো বলছি। নিশিকে নিয়ে নিলয় বের হয়। কাশেম মামা দোকান বন্ধ করে দিল। 4 জন রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। 10 মিনিটও লাগে না হেঁটে যেতে নিশিদের বাড়ি। 5 মিনিটের একটু বেশি সময় লাগবে। নিশি নিলয়ের কাছে আসে, নিলয়কে জড়িয়ে ধরে, তারপর নরম গলায় বলে, নিলয় চলো তোমার বাসায় যাই। ও নিলয়, তোমায় রেখে যেতেই ইচ্ছে করছে না। তোমার সাথে তোমার বাসায় নিয়ে যাও না প্লিজ, তোমায় জড়িয়ে ধরে ঘুমোবো। নাউজুবিল্লাহ, এই মেয়ে বলে কি? এর মানে কি? কি যেন বললা? নাউজুবিল্লাহ মানে? ও এর অর্থ হলো এই খারাপ বা অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ও, আমাকে আরো শেখাবা। কেন? আমি যদি তোমার কাছে আসি তাহলে তখন তো আর তুমি খ্রিস্টান মেয়েকে বিয়ে করবে না, তাই না? আমাকে তখন তোমাদের ধর্মই গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের ধর্ম গ্রহণ করতে হলে আমাকে নয়, আল্লাহকে ভালোবেসে ভয় করে বিধান মেনে নিজ ইচ্ছেতে আসতে হয়। তুমিই শেখাবা আল্লাহকে ভালোবাসা। আচ্ছা এখন ছাড়ো, ওরা দেখছে তো। আমার হুডির চেইন খুলে তার মধ্যে ঢুকে গেছো। উফ, সরো। না না, আমার তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। আর শোনো, আমার মনে হয় অর্ক হেব্বি বান্দর একটা ছেলে, ফ্ল্যাটে 1 নাম্বার। আমার বোনের হাত ধরেও ফেলেছে। আমি শিওর ওরা আমাদের ফাঁকি দিয়ে প্রেম করবে। বুঝছি, চলো এবার। ধ্যাৎ, নিশির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় নিশি। অর্ক আর জেরিন নিশিদের কাণ্ড দেখে হাসতে থাকে। অর্ক বলে, তোমার বোন তো দেখে আমার ভাইকে অনেক ভালোবাসে, বাপ রে। টিচার পড়াতে গেলে 2 ঘন্টার ভেতরে 1.5 ঘন্টায় আমার রুমে এসে ঘুরে যাবে। বাহ, কিন্তু ভয় করছে, যদি মা বাবা কিংবা আমার আঙ্কেল জানতে পারে যে আপু টিচারের সাথে ডেট করছে, কি যে হবে। কিছু হবে না। নিলয়কে তুমি চেনো না, কিন্তু একটা সমস্যা আছে। নিলয় হলো মুসলিম, কিন্তু তোমার আঙ্কেলের 1000টা লোকও যদি থাকে তাহলেও নিলয়ের কিছু হবে না। কেন কিছু হবে না? কেন? না মানে আমি বলতে চেয়েছিলাম নিলয় অনেক ভালো। ও এটা তো ঠিক বলেছো। ওরা 4 জন বাড়ির সামনে আসে। নিলয় ফোন বের করে জামিলাকে ফোন করে। জামিলা বিছানায় শুয়ে ফোন হাতে নিয়ে জেগেছিল। রিং বাজতেই বিছানা থেকে উঠে বাইরে আসে, রিসিভ করে। আন্টি, আমরা গেটের বাইরে। দারোয়ান চাচা মনে হয় ঘুমাচ্ছে, আসেন। ওনারা ফুচকা খাচ্ছিল। দাঁড়াও, আসছো? আর আন্টি, নিলয় কিছু বলতে পারে না। তার আগেই নিশি নিলয়ের ঠোঁটে চুমু দিতে শুরু করে। নিলয় তাড়াতাড়ি চাদর দিয়ে নিজেদের ঢেকে নিল। ওপাশ থেকে জামিলা বেগম হ্যাঁ বলো করেই যাচ্ছে। 10 সেকেন্ড পর নিশি নিলয়কে ছেড়ে দেয়। নিলয় হাঁপাতে হাঁপাতে ফোনটা কেটে দেয়। 1 মিনিট পর জামিলা বেগম গেটে আসে। নিলয়দেরকে দাঁড়িয়ে থাকতে দেখে। নিশি আর জেরিন সামনে, নিলয় আর অর্ক পেছনে দাঁড়িয়ে আছে ভদ্র ছেলেদের মতো। নিলয়কে দেখে জামিলা বেগম বলে, নিয়ে আসছো? ওদের বাড়ির ভিতরে নিয়ে যাও, তারপর ওদের ব্যবস্থা করছি। ভিতরে আসো তোমরা, এত রাতে বাসায় যেতে হবে না, থেকে যাও। না আন্টি, পড়া বাকি আছে তো, পড়তে হবে। চিন্তা করবেন না, ওনারা কাশেম মামাকে ডেকে ঘুম থেকে তুলে ফুচকা খেয়েছে। কি বেয়াদব মেয়ে হয়েছে দেখেছো? এই তোমাকে আমি ছোট্টাকে দিলাম, কিভাবে ওটারে পিটিয়ে সোজা করবা তুমি জানো। বড়টারে আমি দেখব, কাল থেকে পড়াতে এসে যেন আমি ধূপধাপ পিটানির শব্দ শুনি, ওকে? আচ্ছা আন্টি, চিন্তা নেই। শোনেন, আপাতত কিছু বললেন না। আমাকে বলেছে যেন মাকে বোঝায় কিছু না বলতে। ভুল করছে, আজকে মাফ করে দেন।
এবার দিন এমন হলে আমরা দুজনে মিলেই পিটাই দেবো। কিন্তু আমাদের তো মাঝে মাঝে এমন খেতে ইচ্ছে করে, তখন কি করবে? তাহলে বলে দাও তোমার প্রিয় মেয়ের তোমার পছন্দের টিচারকে যেন এসে আমাদের ফুচকা খাওয়াতে নিয়ে যায় সে। তাহলে তোমার কোনো টেনশনও থাকবে না। না হলে তুমি যাবার সাথে, আর না হয় আমরা একা গেলে কিছু বলতে পারবা না, বলে দিলাম। একটা চড় দেব, ফাজিল মেয়ে, মুখে মুখে কথা বলিস। আন্টি চিন্তা নেই, এবার ঘরে যান। ঠিক আছে বাবা, সাবধানে যাও। ওটা কে? ও এটা আমার কাজিন, ও আমার সাথেই থাকে। একা আসবো ভাবছিলাম, পরে মনে হলো ওকে সাথে নিয়ে, যদি রাস্তায় ঝামেলা হয়। বাহ, ভালো ছেলে তো তুমি। যাও বাবা, সাবধানে বাসায় যেও। আর হ্যাঁ, এরপর যদি ওরা এমন করে তাহলে তোমাকে কল করব, এসে নিয়ে যেও। রাত বেরাত ওরা কথা শুনে না, আমার হয়েছে যত জ্বালা। রাস্তায় কি না কি যদি ঘটে যায়, তুমি এসে ওদেরকে নিয়ে যেও, আবার রেখে যেও, কেমন? তাহলে আর কোনো চিন্তা নেই। আমি মানে আচ্ছা, জামিলা আর নিলয় কথা বলছে। নিশি জামিলার পেছনে দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি দিচ্ছে। নিলয় খুব কষ্টে মুখে সিরিয়াস ভাব এনে জামিলা বেগমের সাথে কথা বলে, কখনো কখনো মাথা নিচু করেও নিচ্ছে। জামিলা বেগম নিশিদেরকে নিয়ে ভেতরে চলে যায়। নিলয় আর অর্ক যেন হাঁপ ছেড়ে বাঁচে, ওরা আর দাঁড়ায় না। ভাগ্যিস দারোয়ান চাচা জামিলাকে বেশি কিছু বলেনি। নিশি গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান চাচার সামনে 1000 টাকার নোট ফেলে দেয়। উনি বুঝতে পারে এটা নিশি কেন দিয়েছে। উনি তো অনেক খুশি, দারোয়ান আর জীবনেও মুখ খুলবে না। তারপর অ্যানিমাস এমপি সাহেবদের অ্যাকাউন্ট চেক করে। যতগুলো অ্যাকাউন্ট চেক করতে গিয়েছে সবগুলো অ্যাকাউন্ট ব্লক করে রাখা। অ্যানিমাস হাসে, 400 কোটি টাকা আছে এমপি সাহেবদের অ্যাকাউন্টে, অথচ এটাই লক করা নেই। অ্যানিমাস জানে এটা তার জন্য একটা ফিশিং, কিন্তু সে তো বোকা না। সে সাধারণ 1000টা অ্যাকাউন্ট সিলেক্ট করে। অ্যানিমাস সাদেকের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার আগে ফিশিং করে রিফাতদের কাছে। ওরা সবাই পিসির সামনে বসে আছে। সবগুলো অ্যাকাউন্ট ওরা ব্লক করে নিজেদের খাতায় অ্যাকাউন্টের সব কিছু লিখে নিয়ে সরাসরি ডিলিট করে দেয় তাদের কম্পিউটার থেকে। কারণ তারা কোনো রকম রিস্ক নিতে চাচ্ছে না। যদি অ্যানিমাস তাদের কম্পিউটারগুলোকেই হ্যাক করে তখন সব ডকুমেন্টস পেয়ে যাবে, তাই অনলাইনে কিছুই রাখেনি ওরা। রিফাতরা সবাই পিসির সামনে বসে আছে। সাদেকের অ্যাকাউন্টের উপর নজর রাখছে ওরা, কারণ যে কোনো কিছুই সেই অ্যাকাউন্টে যদি প্রবেশ করে সেটা খুঁজে বের করতে পারবে। কিন্তু ওদের পিসি হঠাৎ কালো হয়ে যায়। 10 সেকেন্ড পর ঠক ঠক শব্দ শোনা যায়। পিসিতে তাকিয়ে দেখে চেয়ারে বসে আছে অ্যানিমাস। চেয়ার হেলান দোলান করছে বলে শব্দ হচ্ছে এমন। ওরা অবাক হয়, এত হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও ওদের কম্পিউটার ঠিকই অ্যানিমাস হ্যাক করেছে, কিন্তু কিভাবে? অ্যানিমাস শব্দ করে হাসে। অ্যানিমাস বলে, তোমাদের দেখে লজ্জা হচ্ছে আমার, কারণ তোমরা নিজেরাই নিজেদের কর্ম করে খেতে পারতে, কিন্তু তোমরা কি করলে? নিজেদের বিবেক বিক্রি করে দিলে। ছি, তোমার লজ্জা হওয়া উচিত। তোমরা কিভাবে পারলে? দেশের মন্ত্রীরা এত এত দেশের টাকা মেরে নিজেদের অ্যাকাউন্ট ভরে রেখেছে, সেই টাকা বাঁচানোর জন্য তোমরা এসেছো। তোমাদেরকে একটু বিবেক নাই? ভাবো, সিম অপারেটররা আগে কলে কথা বললে কত টাকা কাটতো, এখন কত টাকা কাটে? দেশের যে দ্রব্যমূল্যের দাম কেন বেড়েছে, টাকার মান কমে কেন গিয়েছে? কারণ এই সব অ্যাকাউন্টেই তো টাকা পড়ে আছে। তোমরা কি কখনো বুঝবে না? বিবেকের কাছে প্রশ্ন করো তো। তোমার প্রাপ্য টাকা যদি কেউ নিজে জমিয়ে রাখে, তুমি দেখলে তার কাজে আসছে না সেই টাকা, কিন্তু তোমার কাজে আসতো, অথচ সেই টাকা জমিয়ে রাখছে অন্য কেউ। আর তুমি দুবেলা খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে চাকরি খুঁজছো, কাজ খুঁজছো, কিন্তু প্রয়োজনে কি পাচ্ছ? অথচ দেশের বিভিন্ন খাত থেকে ছোট বড় সব প্রকল্প থেকে কোটি কোটি টাকা মেরে টাকার পাহাড় জমিয়েছে দেশের নাম করা বড় বড় মন্ত্রীরা। তাদের কি শাস্তি হওয়া উচিত না? তোমাদের বিবেক কি বলে? তোমাদের 1 মিনিট ভাবার সময় দিলাম। ভাবো, নিজের বিবেকের আদালতে বসে একবার ভাবো নিজেকে ক্ষমা করবে কিভাবে। অ্যানিমাস কথাগুলো বলে স্ক্রিন থেকে চলে যায়। আগের মতোই হয়ে যায় স্ক্রিন, কিন্তু সবাই তাকিয়ে আছে একে অপরের দিকে। কি করবে বুঝতে পারছে না। এভাবে 1.5 মিনিট পার হয়ে যায়। হঠাৎ আলিফ বলে, রিফাত স্যার, সাদেক ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক, অ্যাক্সেস চলে গিয়েছে আমাদের থেকে, এবং 1000টা অ্যাকাউন্টে 1 লাখ করে টাকা চলেও গিয়েছে।
আর সেই অ্যাকাউন্টগুলো এখন হাই সিকিউরিটি দিয়ে লক করে দেওয়া হয়েছে। রিফাত তাকায় স্ক্রিনে। সত্যি আলিফ যা বলেছে তাই করেছে। সাদিকের অ্যাকাউন্ট খালি। কি জবাব দেবে সাদিককে? সাদিকের অ্যাকাউন্টে একটা টাকাও পড়ে নেই। রিফাত বলে, অ্যানিমাসের একটা ফিশিং ছিল। আমাদের কল্পনা, মস্তিষ্ক, মন সব কিছুই সময়ের জন্য সম্মানিত করে কাজ করে দিয়েছে। সে আসলেই জিনিয়াস। সে ডিভাইসগুলো অনলাইনে ফিশিং এর দ্বারা হ্যাক করার পাশাপাশি সরাসরিও যে মানুষের মন মস্তিষ্কে প্রবেশ করতে পারে, সরাসরি ফিশিং করলো আমাদের কল্পনাতেও এসে। হ্যাঁ স্যার, অ্যানিমাসকে আমরা কখনো ধরতে পারবো না। সে ভালো করেই জানে সব বড় অ্যাকাউন্টগুলো ব্লক করে রাখা। এই একটা অ্যাকাউন্টই বা কেন ওপেন করে আছে? নিশ্চয় একটা ট্র্যাপ ছিল। তার জন্য কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস নিত, সেটা আমরা জানতে পারতাম। কিন্তু সে ঠিকই আমাদের মনোযোগ নষ্ট করেছে। আমরা যদি গাছ দিয়ে ভাবি, সে গাছের ডালপাতা নিয়ে ভেবে রেখেছে। আলিফের কথা শুনে রিফাত জোরে শ্বাস নেয়। কি করবে বুঝতে পারছে না। একদিকে অ্যানিমাসের বলা কথাগুলোর রেশ যেন রিফাত কাটাতেই পারছে না। অ্যানিমাস সত্য কথা বলে গেছে। আরেকদিকে অ্যানিমাসের জিনিয়াস হ্যাকিং সিস্টেম। কি করবে সে? দল থেকে সবাইকে সরকার কর্তৃক নমিনেশন দেওয়া হচ্ছে। এমপি নির্বাচন হতে যাচ্ছে এবার, অর্থাৎ সংসদে আসন নির্বাচনের লড়াই। অনেকেই অনেক জায়গা থেকে নমিনেশন পেয়েছে, কিন্তু পলাশ এবার নমিনেশন পায়নি। ওপর থেকে পলাশের নমিনেশন বন্ধ করে দেওয়া হয়েছে। সাথে আরও কতগুলো এমপিদের নমিনেশন বন্ধ। আর স্বরাষ্ট্রমন্ত্রী কাকে প্রধানমন্ত্রী বহিষ্কারও করেছে। হঠাৎ করে কি হয়ে গেল কেউই বুঝলো না। আয়াজ, নিশি আর ওরা সব লোকেরা দাঁড়িয়ে আছে দলীয় কার্যালয়ের সামনে। কিন্তু একের পর এক সাংবাদিক জানিয়ে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে কবিরকে। সবাই অবাক। হঠাৎ করে পলাশ বরখাস্ত, সাথে তাকে এবং তার পরিবারের কিংবা তার নেতৃত্বে কেউ নমিনেশন পাবে না। হঠাৎ এমন চমকপ্রদ বিষয়টা ঘটলো কিভাবে? কে করলো? কিছুই মাথায় আসছে না। দলীয়ভাবে নমিনেশনে কয়েকজন পেলেও আয়াজকে ডেকে নমিনেশন দেওয়া হয়। আয়াজ নমিনেশন পেয়ে অনেক খুশি। আয়াজ ভাবে নিশি সব কিছু করেছে। আয়াজ নমিনেশন পেপার নিয়ে নিশির কাছে এসে বলে, সব কিছু হয়েছে তোমার জন্য। তোমার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু আঙ্কেল, আমি তো কিছুই করিনি। হঠাৎ করে এরা বরখাস্ত কেন হলো? কিছুই তো বুঝতে পারছি না। তার মানে তুমি বরখাস্ত বিষয়ে কিছুই করনি? না আঙ্কেল। আয়াজ সাহেব কিছু বলে না। মনে মনে অ্যানিমাসের কথা ভেবে খুশি হয়। কারণ যেহেতু নিশি করেনি কিছু, তাহলে নিশ্চয়ই অ্যানিমাস করেছে। আর অ্যানিমাসই সব কিছু করতে পারে। আচ্ছা, মিষ্টি কেন সবার জন্য? আজকে পুরো উপজেলাতে মিষ্টি বিতরণ করা হবে। ঠিক আছে আঙ্কেল। নিশি তার লোকদেরকে নিয়ে চলে আসে। পুরো টিভিতে আজকে যারা যারা পদে থাকা সত্ত্বেও নমিনেশন পাননি, আবার বরখাস্ত হয়েছে, তাদেরকে হাইলাইটস করে দেখানো হচ্ছে। নিশিও বুঝতে পারছে না এভাবে ওরা জিতে যাবে কিভাবে। কোনো ঝামেলা নেই। বিষয়টা নিশির হজম হচ্ছে না। হঠাৎ জিসান আসে, নিশিকে বলে, এটা কিভাবে সম্ভব? তুমি যদি বারান্দায় দাঁড়াও, তোমার অনুমতি ছাড়া তোমার সামনে থেকে ভিডিও আপলোড করে রিলস বানায়, কেমন লাগবে? মানে কি বলিস? এই যে দেখো। নিশি জিসানের থেকে ফোনটা হাতে নেয়। তাকিয়ে দেখে কয়েকদিন আগে নিলয়ের সাথে নিশির রাতে দেখা করার বিষয়টা ঘটেছিল। নিশি বারান্দায় দাঁড়িয়ে কলে কথা বলছিল, নিলয়ও রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। নিশি নিলয়কে ভিডিও করে, আর নিলয়ও তো নিশিকে ভিডিও কল করেছিল। তাহলে এই ভিডিওটি অপ্রত্যাশিত বিকেল আইডি থেকে কিভাবে পোস্ট হয়? তার মানে এটা নিলয়ের কাজ। নিশি জিসানকে বলে, ও, তোদেরকে তো বলা হয়নি এই আইডিটা নিলয়ের। নিলয় ভিডিও করেছিল। তার মানে এসব রিলস নিলয় ভাই ছাড়তো? নিশির মেজাজ খারাপ হয়। তাকে না বলে কেন ভিডিও করবে? নিলয়কে কল করে নিশি। নিলয় রিসিভ করে। নিলয়কে ডাকে সে। নিশি, আমি বিজি আছি, একটু পর তোমাকে কল করব। না মানে না, আমার সাথে তুমি আধা ঘন্টার মধ্যে দেখা করবা। থাকো, আমাকে ডাকছে, আসছি আমি। কোথায় যাবা? কে ডাকছে? আর আজকে সবখানে নমিনেশন দিচ্ছে, তুমি কোথায়? অনেক জায়গায় ঝামেলা।
নিলয় ফোন কেটে দেয়। কি আজব, নিশির মুখের উপর নিলয় ফোন কেটে দিয়েছে। নিশির মেজাজ খারাপ হচ্ছে। সে জিসানকে বলে, গাড়ি স্টার্ট দে তো, নিলয়ের বাসা যাব। আচ্ছা। ওরা 6 জন বাইক নিয়ে নিলয়ের বাড়ির দিকে আসতে থাকে। কবির, রাজ আর পলাশ বসে আছে। কবির পায়চারি করছে, হাতে মদের গ্লাস। কি করবে বুঝতে পারছে না। প্রধানমন্ত্রী মেহরাব সাহেব কেন তাদের দুজনকে পার্মানেন্টলি দল থেকে বহিষ্কার করলো? কেন এমন কিছু ঘটলো কিছুই বুঝতে পারছে না। কবির বলে, এসব কি? নিশি কি করেছে? আমার সেটাই মনে হয়, আমাদের পদ থেকে বহিষ্কার হয়েছে নিশির জন্য। ওই নিশিকে পেলে মেরেই ফেলবো আমি। ওকে চলো, এখনই তুলে নিয়ে আসি। সালামকে খবর দাও। কষায় সালাম, নিশিকে পেলে ডাইরেক্ট মারতে হবে। স্যার একটু রিল্যাক্স, আপনারা অনেক খেয়ে ফেলেছেন, একটু মাথা ঠান্ডা করুন। কি ঠান্ডা করব? কত বছর ধরে ক্ষমতাতে ছিলাম জানো? স্যার নিশিকে শেষ করার জন্য আমার কাছে অনেক ভালো একটা প্ল্যান আছে। নিশির কিছু সিক্রেট আমি জানি। নমিনেশন তো পাইনি, কি হয়েছে? বাবা তুমি নমিনেশন ছাড়াই দাঁড়াবে, আর ভোট কেন্দ্রের মানুষজন কীভাবে পড়াতে হবে সেই ব্যবস্থা আমি করব। আর হ্যাঁ, যদি হেরেও যায় তবুও নিশি শেষ হবে। ওর চাচা তো নমিনেশন পেয়েছে, সে যদি পাস করে তাহলে তার উপর নিশির জন্য একটা ঝড় আসতে যাচ্ছে। কি করবি তুই? এখনই শালাদের তুলে আনি, ওদেরকে মারলে আমার শান্তি লাগবে। পলাশ একটু থামো। তোমার ছেলে হলো একটা জিনিস, ও ঠান্ডা মাথায় সামলাচ্ছে। তুমি বেশি কিছু বলো না, ও যেটা বলেছে সেটাই করো। রেডি হয়ে নাও, নির্বাচন প্রচারণা শুরু করতে হবে। এই তো আঙ্কেল, আপনি বুদ্ধিমান, কিন্তু রেড মাথার জন্য গোবর নিয়ে থাকে। ওই কি বললি? রাজ চুপ হয়ে যায়। কবির আর রাজ দুজনে হাসতে থাকে। নিশি নিলয়ের বাড়ির সামনে আসে। দারোয়ান নিশিকে দেখে সম্মানার্থে দাঁড়ায়। নিশি বলে, চাচা, নিলয় 4 তলাতে থাকে না? হ্যাঁ। হ্যাঁ থাকে তো, কিন্তু ওরা তো বাড়িতে নেই মা। ওরা দুজন আজকে অনেক সকালে বের হয়েছে। একটা গাড়ি আসছিল, সেই গাড়িতে করে ওরা দুজন চলে যায়। গাড়ি কোন সময় হবে? তা প্রায় 7টার দিকে। ও আচ্ছা কাকা, ধন্যবাদ। নিশির আরও রাগ বাড়ে। নিলয় সকাল থেকে ফোন করেনি। জেরিনকে কল করে নিশি। হ্যাঁ আপু বলো। ওই অর্গের সাথে কথা হয়েছে তোর? না আপু, কালকে রাতে বলেছিলাম, সারাদিন কখন কথা হবে জানি না। নিলয় ভাই একটা কাজ দিয়েছে, সময় পেলে কথা বলবো। মানে আজকে সারাদিন বিজি থাকবে সে। কেন আপু, কি হয়েছে? না কিছু না। আচ্ছা অর্ক তোকে ফোন করলে জানাস তো আমায়। আচ্ছা আপু। নিশি সেখান থেকে চলে আসে। কি করবে সে বুঝতে পারছে না। আয়াত সাহেব নিশিকে ডাকে। মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি বিতরণ করার দায়িত্ব দেয়। নিশির আর কাজ না থাকায় সেগুলোই করতে শুরু করে। আয়াত সাহেব নিজের অফিস রুমে বসে আছে। চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসে অ্যানিমাসের কথা ভাবতে থাকে। সময় পেরিয়ে বিকেল হয়। তিনি অফিস থেকে বেরি হননি। অ্যানিমাসের অপেক্ষা করছে সে। অ্যানিমাসকে খুঁজছে সে অনেক আগেই জানিয়েছে। কখন আসবে আসবে করে দুপুর পেরিয়ে গেছে, কিন্তু অ্যানিমাসের কোনো খোঁজ নেই। হঠাৎ টুং করে একটা মেসেজ আসলো ফোনে। আয়াত সাহেব তাকিয়ে দেখে অ্যানিমাসের মেসেজ। হ্যালো মেয়র আয়াস। এনিমাস, আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। তুমি অনেক ভালো কাজ করছো। কি করলাম? এই যে রাষ্ট্রমন্ত্রী কবির, এমপি পলাশকে বরখাস্ত করার জন্য হেল্প করছো। কিন্তু আমি তো কিছুই করিনি, আমি তো এই বিষয়ের মধ্যেই ছিলাম না। তার মানে তুমি কিছুই করোনি? না, আমার কাজ হলো অন্যের টাকা মেরে যে বড়লোক হয়েছে, টাকার পাহাড় বানিয়েছে, তার টাকা সরিয়ে নেয়া। এসব রাজনীতিতে আমি না। তাহলে হঠাৎ করে ওরা বরখাস্ত হলো কেন? আমাকেও নমিনেশন দিয়েছে, তাদেরকে না দিয়ে। তাহলে এগুলো হলো কিভাবে? জানি না। আয়াত সাহেব এবার অনেক অবাক হয়। নিশিও কিছু করেনি, অ্যানিমাসও কিছু করেনি। তাহলে এসব কিছু করলোটাকে? আরও অনেক জেলাতে অনেক বড় বড় লোকেরা বরখাস্ত হয়ে গেছে, কিন্তু হুট করেই বা কেন বরখাস্ত হলো? কি ঘটছে, কেন ঘটছে? কেউ কিছুই বুঝতে পারছে না। তারপর নিশির সামনে দাঁড়িয়ে আছে নিলয়। নিশি ফোন বের করে আইডি দেখালো। নিলয় বলে, আইডিটা আমার। আসলে তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম, কিন্তু আমাকে বলনি কেন? সুযোগ হয়নি। আচ্ছা সরি। ওকে, আজ সারাদিন কোথায় ছিলে? বাড়িতে গিয়েছিলাম। আমাকে বলে যাওনি কেন? সকাল সকাল তোমার জন্য কে গাড়ি পাঠিয়েছিল?
অর্কের মা বাবা ওরা বড়লোক আছে, সেই জন্য ওর ছেলেকে নিতে পাঠিয়েছিল, সাথে আমিও গিয়েছিলাম। ও আচ্ছা ঠিক আছে, এখন থেকে কোথাও গেলে আমায় বলে যাবা। আর 2-3 দিন পর নির্বাচন, আমি অনেক ব্যস্ত থাকবো। আচ্ছা, সমস্যা নেই। এভাবে 2-1 দিন চলে যায়। আগামীকাল নির্বাচন। রাজ তার সব লোকদের জানিয়ে রেখেছে কালকে যেন কেউ ভোটের মাঠে না যায়, ওরা নিজেরাই ভোট দিবে। সবাই যে যার মতো করে কাজে নেমে পড়ে। নিশি তার অফিস অর্থাৎ কাশেম মামার ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে, ওর সামনে 50 জন ছেলে পুলে দাঁড়িয়ে আছে। নিশি সবাইকে বলে, আমার জন্য একদিন কাজ করলে সেই একদিনের জন্য প্রত্যেকেই 20,000 করে টাকা দেওয়া হবে, সেই সাথে থাকবে বিশেষ পুরস্কার। আমাদের এবার পাশ করতেই হবে। পলাশের কাজ থাকবে জনগণকে ভোট কেন্দ্রে না পাঠাতে। ওর লোকেরা ভোট চুরি করে তাকে আবার নির্বাচিত করবে। আমাদের আরও ছেলে দরকার, আর যদি ওদের ছেলেরা সামনে পরে ডিরেক্ট অফার করবা, তোমরা আমার কাছে নিয়ে আসবা, তাদেরকেও টাকা দিব আমার হয়ে কাজ করলে। সবাই কাজে লেগে পড়ো। নিশির কথা মতো ওর সব লোকেরা পুরো উপজেলার সব জায়গাতে ছড়িয়ে পড়ে। নিশির সামনে পলাশের যত লোক পড়েছে সবাইকে তার হয়ে কাজ করার অফার দেয়। অনেকে নিশির অফারে রাজি হয়ে তার জন্য কাজ করে। এলাকাবাসীদের ভোট কেন্দ্রে পাঠানোর দায়িত্ব নিশি নিজে নেয়। কোনো প্রকার ঝামেলা হবে না সেটার গ্যারান্টিও নিশি দেয়। থানা থেকে সব পুলিশদের কেন্দ্রে ছড়িয়ে যেতে বলে। নিশি তার প্ল্যান অনুসারে ওর লোকেদের পুলিশি ড্রেস পরিয়ে কেন্দ্রের বাইরে অবস্থানও করতে বলে। পরের দিন নির্বাচন শুরু হয়। নিশির প্রায় 500 জন লোকেরা পুরো ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিশিও থেমে থাকে না, নিশির সাথে নিলয়ও থাকে। একসাথে সব কেন্দ্র ঘুরে ঘুরে দেখতে থাকে নিশি। লোকজনের যে বাধা দিচ্ছিল কেন্দ্রে আসতে, নিশি তাদের সব কয়টাকে উঠিয়ে নিয়ে যায়। 15 বছর পর দলে দলে মানুষ কেন্দ্রে প্রবেশ করে। সবাই মহা খুশিতে ভোট প্রদান করে, আর ভোটগুলো পড়ে আয়াত সাহেবের কলস মার্কাতে। একদিকে নির্বাচন চলছে, অন্যদিকে রাজ সাধারণ জনগণের উপর অত্যাচার চালাচ্ছে। তবে সেটা নিশির অজান্তেই, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। নিশি সেটাও বন্ধ করে দেয়। কবির, রাজ আর পলাশ বসে আছে। রাজ হাতে সিগারেট নিয়ে টেনে যাচ্ছে। কবির বুঝতে পারছে না হঠাৎ করে তাদের এই অধঃপতনের পেছনে কে দায়ী। কবির বলল, আমরা নির্বাচনের মাঠে লোকদের যাওয়া আটকাতে পারলাম না, এটা আমাদের জন্য চরম ব্যর্থতার বিষয়। কিভাবে আটকাবো স্যার? যেখানে আমাদের লোক যাচ্ছে তারা কমতে শুরু করে, নয়তোবা নিশির লোকেরা সেখানে উপস্থিত হয়ে আমাদেরকে থামিয়ে দিচ্ছে, আর জনগণকে ভোট কেন্দ্রে গাড়িতে করে পাঠানোর ব্যবস্থা করছে। এটা আটকানোর কঠিন আমাদের জন্য। বোম মারতে মরুক সব এলাকার মানুষ। আঙ্কেল, আপনারা পদ থেকে বহিষ্কার হয়েছেন, এখন যতটুকু বাঁচতে পারছেন সেভাবে থাকুন। জেলের ভিতরে গেলে আপনাদের ছাড়বেও না, তাই বড় স্টেপ নিতে হলে ভাবতে হবে। নিশি আমার প্ল্যান আটকে দিয়েছে, কিন্তু ও জানেন এখনও যে ওর উপর দিয়ে খুন ধরনের ঝড় আসতে যাচ্ছে। এটা সে সামলাতে পারবে না। মানে কোন জ্বর? কি করতে চাও তুমি? আমার কাছে কয়েকটা ছবি আর ভিডিও আছে, সময় মতো আয়াসের সাথে মিটিং করে সেগুলো দেখাবো, তারপর কাজটা শেষ করে দেবে। আমাদের কাজ থাকবে আয়াসের সাথে হয়ে ওর লুক হয়ে কাজ করা, তারপর ওর নাম করে এলাকা লুট করা। এভাবে ওর পতন ঘটিয়ে আমরা আবার ক্ষমতায় আসবো। আরে বাহ, এই হলো তো আসল প্ল্যান। এটা করতে সময় লাগবে, কিন্তু এটা করতে পারলে আমাদের কোনো চিন্তা নেই। তোমার প্ল্যানে যদি নিশি আয়াসের কাছে না থাকে তাহলে ধরে নাও আয়াস শেষ। ওকে যেভাবে ইচ্ছে নাচাবো, সবসময় শর্ট করে ছক্কা মারতে হবে। ওরা 3 জন নির্বাচনে হারতে চলেছে, তবুও ওরা চিয়ার করছে ড্রিঙ্কস হাতে নিয়ে। বোঝা যাচ্ছে এটা তাদের বিরাট বড় প্ল্যান। ঝামেলার সময়ও যারা শান্ত থাকে, বোঝা দরকার তারা পরবর্তীতে বিরাট কিছু করতে যাচ্ছে। নির্বাচন শেষ হয় রাত 8টার দিকে। জানানো হয় কে কত ভোট পেয়েছে। আয়াত সাহেব বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে শরীফগণের এমপি হয়ে যায়, আর নিশিকে বানিয়ে দেয় মেয়র। নিশি সোজা চেয়ারম্যান থেকে মেয়র হয়ে যায়। নিশি এখন চেয়ারম্যান সহ মেয়র হয়ে এলাকা পুরো নিজেদের হাতে নিয়ে রাখে। নিশি তার আঙ্কেলের থেকে অনেক কোটি টাকা আনে, তার লোকদের এক এক করে সেই টাকাগুলো প্রদান করে। নিশির সাথে কয়দিন কাজ করে ওরা এক একজন 50,000 টাকা করে পেয়েছে, কিন্তু আয়াত সাহেব
এত কোটি টাকা কোথায় পেল? নিশি বেশ রাতে বাড়িতে ফেরে। জামিলা নিশিকে ডাক দেয়। নিশি চুপি চুপি তার রুমে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ড্রয়িং রুমের আলো জ্বলে ওঠে। তাকিয়ে দেখে জামিলা বসে আছে। নিশিকে বলে, চেহারার কি হাল করেছিস একবার দেখেছিস? এই করে কি জীবন পার করবি তুই? বিয়ে শাদী করা লাগবে না, রাজনীতি থেকে চলে আয় বলছি। এটা আমার পছন্দ না। বিয়ের বয়স পার হচ্ছে, তোর কি কোনো ভাবনা চিন্তা নেই? এ কদিন না খেয়ে চেহারার কি হাল করেছিস? বাড়িতে আর 4 দিন পর আসলি, কি সমস্যা? হ্যাঁ, চিন্তা হয় না? এসব বাদ, বিয়ের জন্য প্রস্তুত হ। মা কি হলো তোমার? এমন কেন করো? তুমি না আমার সেরা মা। সরি, আর রাগ করবো না কখনো, প্রমিস। আচ্ছা ঠিক আছে, যা খাবার খাবি এখন। মা ফুচকা বানাও না, ফুচকা খেতে ইচ্ছে করছে। পারবো না রাতে, এখন কালকে। কিন্তু এখন তো ইচ্ছে করছে, যদি আমার কিছু হয় তখন কি করবা? মনে মনে বলবা না, ইস মেয়েটা ফুচকা খেতে চেয়েছিল। একটা চোর দেব, যা কাসেম মামার দোকান থেকে খেয়ে আয়। সত্যি মা? আরে দাঁড়া, জেরিনকেও সাথে নে, রাত তো। আচ্ছা মা। ওই দাঁড়া, নীলয়কে কল করি, এসে নিয়ে যা। আজকে নির্বাচন শেষ হলো, রাস্তাঘাটে কি না কি ঝামেলা হবে, কোনো রিস্ক নিতে চাচ্ছি না। রেডি হো, আমি কল করে নিলয়কে আসতে বলি। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হতে গেলাম। নিশি দৌড়ে চলে যায়। নিলয়ের কথা শুনে নিশি অনেক খুশি। তারপর জামিলা নিলয়কে কল করে। নিলয় রিসিভ করে। ওপাশ থেকে জামিলা বলে, নিলয় তুমি কি ব্যস্ত আছো? না আন্টি, কিছু হয়েছে? আসলে এখন রাত 12টার বেশি বাজে। নিশির ইচ্ছা হয়েছে ফুচকা খাবে, একটু নিয়ে যাবা ওদের? বোঝো তো, আজকে ইলেকশন ছিল, পথে যদি কিছু হয়। ওর আঙ্কেলের সাথে ছিল বলে চিন্তা হয়নি, এখন তো ওর আঙ্কেল নেই। আসো একটু বাড়িতে। আচ্ছা আন্টি। আর তোমার ছোট ভাইকেও আনবে। আচ্ছা। নিলয় ফোন কেটে দেয়। অর্ককে রেডি হতে বলে। দুজনে বের হয়। বাড়ি থেকে বের হতেই দেখতে পায় সেদিনের সেই লোক, মানে রাজীবকে দেখতে পায় নিলয়। নিলয় ফোনটা বের করে, অর্ককে মেসেজ করে, অর্ক, আমাদের পিছু একটা লোক আছে, তাকাস না। আমি তোকে তাকাতে বললে তখন দেখবি। লোকটা আমাদের পিছু নেয় সবসময়। কে লোকটা? তাকাবো? আমি দাঁড়াচ্ছি, তুই সামনের রাস্তা থেকে ঘুরে ওই যে ঝালমুড়ির যে দোকানটা ক্রস করছি ওখানে এসে আমাকে টেক্সট করবি। আচ্ছা। নিলয় সামনে রাস্তার উপরে বসলো। লোকটা আড়ালে দাঁড়ায়। 1 মিনিটের ভেতরে অর্ক দোকানের সামনে এসে দাঁড়ালো। নিলয় উঠে দাঁড়ায়, হাঁটতে শুরু করে। নিলয় ফোনের সামনের ক্যামেরা অন করে দেখে পেছনে সব লোকেরা আসছে। নিলয় অর্ককে মেসেজ করে বলে, দেখ, কালো শার্ট পরা একজন লোক, মাথায় ক্যাপ পরা আছে, এগিয়ে আয়, লোকটার কাছে আসবে একদম। আচ্ছা ভাইয়া। অর্ক দ্রুত পা ফেলে রাজীবের একদম পেছনে আসে। নিলয় দাঁড়ায়। নিলয় রাজীবের দিকে এগিয়ে যেতে থাকে। লোকটা দ্রুত চলে যাবে এমন সময় অর্ক রাজীবের পেটের নিচের দিকে জোরে একটা পাঞ্চ মারে। লোকটা পেটে হাত দিয়ে ধরে ও মাগো বলে মাটিতে বসে পড়ল। অর্ক আরেকটা মারতে যাবে, তখনই নিলয় বলে, থাম, এত জোরে পাঞ্চ করলি কেন? মরবে না, যে জায়গাতে মেরেছি ওই জায়গায় আমি এত ফোর্সে 10টা পাঞ্চ খেতে পারবো। আচ্ছা কি করবে এটারে বলতো? আরো কয়েকটা দিই? না, এটার ব্যবস্থা কর, এখন সময় নাই, পরে দেখব। ফোন আর ক্যামেরাটা নিয়ে রাখবি। বডি তো কোনো প্রকার ডিভাইস আছে কিনা সেটা চেক করবি। ঠিক আছে, জলদি আসবি। নিলয় এগিয়ে যেতে থাকে। রাজীব পেটে হাত দিয়ে ওদের কথা শুনতে থাকে আর কোকাচ্ছে। মুখ দিয়ে জোরে শব্দ বের করতে পারছে না। অর্ক পাঞ্চটা বেশ জোরেই দিয়েছে। নিলয় চলে যেতেই অর্ক বলে, বাপরে, তোর গায়ে তো দেখি হেব্বি শক্তি, এত জোরসে ঘুষি মারলে যে কেউ ওই মাটিতে পড়ে যায়, তুই তো দেখি বসে পড়লি। ওর ঢং করিস না, ঘুষি মেরে কিন্তু তোকে মেরেও ফেলতে পারি। দেখে তোদেরকে মনে হয় না এভাবে মারতে পারিস? তোদের হাত শক্ত কেন এত? চুপ থাক, এতগুলো বালির বস্তা ছিলাম আর এটা তো সামান্য পেট। অর্ক ফোন আর ক্যামেরাটা নিয়ে নেয়, তারপর সেখান থেকে চলে আসে। রাজীব অবাক হয়, এই ছেলে দুটো কি পাগল, তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। রাজীব দৌড়ে চলে যেতে থাকে। নিলয় আর অর্ক বাড়ির সামনে এসে দাঁড়ায়। জামিলাকে কল করে। জামিলা নিশিদের বলে,
ওই নিলয় এসেছে, জলদি যাবি, দেরি করবি না কিন্তু। আচ্ছা মা, টাটা। নিশি, নিলয়, জেরিন আর অর্ক চারজন একসাথে হাঁটতে থাকে। নিশি বলে, এই শুনলাম সামনে তোমাদের রমজান মাস। রমজান মাসে কি সবাই না খেয়ে থাকে? দিনের আলো ফোটার আগে নির্ধারিত সময় খাবার খেতে হবে, তারপর সূর্য অস্তের পর নির্ধারিত সময় খাবার খেতে হবে। নামাজ পড়বা রোজ? আর আমাকে কোরআন পড়িয়ে শোনাবা। আচ্ছা শোনাবো। বাইবেল পড়বা নিলয়? পড়েছি। পড়েছো? তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাও। যিশুর প্রতি ভালোবাসা চলে আসেনি তোমার? যিশু হলো আমাদের ঈসা আলাইহিসসালাম। তিনি সৃষ্টিকর্তা নন, বরং তাকেই সৃষ্টি করা হয়েছে পৃথিবীর মানুষের পথ প্রদর্শক হিসেবে। তাই যেখানে একমাত্র সৃষ্টিকর্তা আছে সেখানে সৃষ্টিকর্তার সৃষ্টিকে গড হিসেবে কিভাবে মানবো বলো? তোমাদের ধর্ম কেমন অদ্ভুত, তাই না? কেন অদ্ভুত হবে? আমার সাথে যারা থাকে, মানে ছেলে মেয়েরা, ওরা আজান শুনলেই দৌড় দেয় মসজিদের দিকে। একে অপরকে দেখলে কি যেন বলে, সালাম দেয়। এর মানে কি? সালামের অর্থ হলো তোমার উপরে আল্লাহর রহমত, শান্তি বর্ষিত হোক। ওয়াও, এটা তো চমৎকার। কি সুন্দর, দেখার সাথে সাথে কি সুন্দর করে সৃষ্টিকর্তার আশীর্বাদ কামনা করছে। আমাকে শেখাবা সালাম দেয়া? শেখাবো। আমিও রোজা থাকবো। হয়েছে, থামো। ফুচকার দোকানে এসেছি, জলদি খাওয়া শেষ করো। নিলয়, আমি তোমাদের বিয়ে দেখেছি, শুনেছি পবিত্রভাবে বিয়ে হয় তোমাদের উপাসনালয়ে। আমরা সেখানে বিয়ে করব। আমি কবুল বলতে পারি। কবুল মানে হলো নিজ ইচ্ছায় মন থেকে মেনে নেওয়া বা গ্রহণ করা কিংবা স্বীকার করা। আমি তোমাকে হাজবেন্ড হিসেবে স্বীকার করে নিতে চাই। আচ্ছা, সেটা সময় আসুক। দুজন গল্প করে। অর্ক আর জেরিন বসেছে একটা টেবিলে। অর্ক অনেক চুপচাপ। অর্ক জেরিনের হাত ধরে। জেরিন বলে, কি হয়েছে তোমার, এমন গম্ভীর হয়ে আছো কেন? তোমার আপু আমার ভাইয়াকে অনেক ভালোবাসে, দেখছো? তিনি তোমাদের ধর্ম ছাড়তেও রাজি, কিন্তু আমার ভাইয়া এটার মতে না। সে বলে মানুষকে ভালোবেসে ধর্ম ত্যাগ করা ঠিক নয়। তবে যদি কেউ রাসূলকে ভালোবেসে ধর্ম ত্যাগ করে সেটা আলাদা বিষয়, কিন্তু শেষ নবীর পর আর কোনো নবী হবে না। তাই অন্য কোনো মানুষকে স্রেফ ভালোবাসার বিচারে বসিয়ে ধর্ম ত্যাগ করা ঠিক নয়, বরং ধর্ম জেনে বুঝে নিজ জ্ঞানে ত্যাগ করা হয়। ঠিকই বলেছে, কিন্তু আপু তো এখন থেকে আমাদের আরবি বর্ণমালা শেখার চেষ্টা করছে। জেরিন, আমি যদি বলি তোমাকে আমি খ্রিস্টান না, তাহলে? জেরিন শক খায়। এক ঝটকাতে যেন দৃষ্টি স্থির হয়ে অর্ককে দেখছে। অর্ক জেরিনের হাত আরো শক্ত করে ধরে বলল, আমি জানি না তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা আমাকে চাও, কিন্তু বিশ্বাস করো তোমাকে আমি অনেকটা ভালোবাসি। হ্যাঁ, আমি শুরুতে মিথ্যে কথা বলছিলাম যে আমি তোমাদের ধর্মের, কিন্তু আসলে এই মিথ্যে কথাটা আর বয়ে বেড়ানো ঠিক না। আমি হয়তো তোমাকে পাবো এটা বিশ্বাস করি, কিন্তু তোমাকে সত্যি কথা বলেই পেতে চাই, মিথ্যে কথা আর না। হ্যাঁ, আমি মুসলিম, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি জেরিন, বিশ্বাস করো, অনেক বেশি। জেরিন অর্কের থেকে হাত ছাড়িয়ে নেয়। ওর চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। রাগে ওর সারা মুখ লাল হয়ে গেছে। নিজেকে কিছুতেই মানাতে পারছে না। অর্ক কেন তাকে মিথ্যা বলল? সে তো সবটা দিয়ে অর্ককে ভালোবেসেছিল। তাহলে অর্ক কেন শুরুতে সত্য বলেনি? কেন এতদিন লুকিয়েছে? অর্ক বলে, আমি জানি তোমার এখন আর আমাকে ভালো লাগছে না। তোমাকে আমি বলিনি যে আমি খ্রিস্টান, জাস্ট নাম বলছিলাম। মনে করে দেখো, তোমার প্রশ্নগুলো আমি এড়িয়ে গেছিলাম। নিজ থেকে তো বলিনি আমি যে তোমার ধর্মের। যাই হোক, মাফ করে দাও। আমি তোমার অপেক্ষাতে থাকবো, তোমাকে আমি জোর করব না আর। যদি কখনো মনে পড়ে বা মানিয়ে নিতে পারবে তাহলে চলে এসো। আমি আছি, ভাইয়া আছে, সব সামলে নিতে পারবো। আর তোমার পরিবারের কথা ভাববে তো, সেটা আমাদের উপর ছেড়ে দাও, তুমি নিজেরটা ভাবো। ওরা আর কোনো কথা বলে না। রাতে ফুচকা খেয়ে ওদেরকে বাসায় পৌঁছে দেয় দুজন। অর্ক চুপচাপ থাকে। নিলয় কোনো প্রশ্ন করে না। অর্ক নিজেকে সামলাতে পারে। বেশি সমস্যা হলে নিলয়কে সে নিজ থেকেই বলবে। আজকে প্রধানমন্ত্রীর একটা ভাষণ হবে। মাঠ ভর্তি অনেক লোক। সেই মাঠের এক প্রান্তে বড় একটা লাইভ স্ক্রিন রাখা হয়েছে, যেটা ক্রিকেট মাঠে খেলা চলাকালীন থাকে। স্টেজে ভাষণ দেয় প্রধানমন্ত্রী মেহরাব সাহেব। তিনি বললেন, গত এমপি নির্বাচনের পর আমরা আবারও জয়লাভ করেছি। কিছু মানুষদের আমি দল থেকে বহিষ্কার করেছি,
এর কারণ হয়তো আপনারা বুঝতে পারছেন, কারণ তারা সরকারের জনগণের টাকা মেরে বিশাল সম্পত্তির মালিক হয়েছে। পুলিশের ডিআইজি, স্বরাষ্ট্রমন্ত্রী, এমপি, দুদক কমিশনার, সিইডি প্রধান, এই 5 জন বিশেষভাবে উল্লেখযোগ্য। আরও কয়েকজনকে বরখাস্ত করেছি। তাদের বিরুদ্ধে অনেক প্রমাণ আমি সরাসরি পেয়েছি। এটা সিক্রেট। আদালতে পেশ করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। দুর্নীতি করে কেউ এ দেশে বেঁচে থাকতে পারবে না। দেশটা আমাদের সবার, তাই দেশকে ধ্বংসের হাত থেকে আমাদেরকেই বাঁচাতে হবে। মেহরাব সাহেব তার ভাষণ শেষ করে স্টেজ থেকে যখন নামতে যাচ্ছিল, ঠিক তখনই সেই বিগ স্ক্রিনে অ্যানিমাসের আবির্ভাব ঘটে। অ্যানিমাসকে দেখে সবাই চিৎকার করে ওঠে, হিরো হিরো বলে স্লোগান দিতে থাকে। অ্যানিমাসের সমস্ত টিভি চ্যানেলে অ্যানিমাস আবার লাইভে চলে আসে। জাতির উদ্দেশ্যে অ্যানিমাস বলে, প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট চেক করেছি, তিনি কম টাকার মালিক। হয়তো তিনি আছেন বলেই পুরো দেশ এখনও টিকে আছে, নাহলে পারমাণবিক নিউক্লিয়াস বোম দিয়ে পুরো দেশ আমি ধ্বংস করে দিতে পারি। কোত্থেকে এই বোমটা আসছে কেউ আন্দাজও করতে পারবে না। আবার আমি সেটা ধ্বংসও করতে পারি, কিন্তু এটা করব না। আমার এখনো কিছুটা কাজ বাকি। আমাকে আটকাতে গোটা দেশ এক হলেও আমাকে আটকানো যাবে না। আমি হলাম ছায়ার মতো, ছায়া যেমন মোছা যাবে না, আমিও এমন। তবে আমি যদি নিজ থেকে চলে যাই তাহলে সেটা আলাদা বিষয়। আমি এবার সংসদের প্রধান বিচারপতি তানভীর খানের আইডি আর তার ড্রাগস বিজনেসের সব নেটওয়ার্ক, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে যাচ্ছি। তার সিক্রেট হলো পাশের দেশ ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী লাল সিং এর সাথে ড্রাগস বিজনেস করে। বর্ডার এরিয়ায় বিজেপি কমিশনার সোহেল তার আন্ডারে কাজ করে। ওদের অ্যাকাউন্টে আছে 10,000 কোটি টাকা। ফারাদ সাহেব, আপনি আপনার হ্যাকার টিমকে বলুন আমাকে আটকাতে। দেখি ওরা কতটা দক্ষ, নাকি আমি কতটা হিংস্র। অ্যানিমাস কথাগুলো বলে স্ক্রিন থেকে সরে যায়। সব মিডিয়া এখন তানভীরের পেছনে ছুটে যাচ্ছে। এই অ্যানিমাস দেশের সব বড় মন্ত্রীদের জন্য হুমকি স্বরূপ। এত কিছু ফাঁস করে দিলে সমস্যা, কেউ শান্তি মতো বাঁচতে পারবে না। ক্ষমতায় এসে যদি ঠিকভাবে নিজেকে গোছাতে না পারে, তাহলে সেই ক্ষমতা দিয়ে কি করবে? অ্যানিমাসকে কি আটকানোর কোনো চান্স নেই? কেউ কি পারবে না? সে আসলে চাচ্ছেটা কি? ফারাদ তানভীরকে নিয়ে সিক্রেট জায়গাতে আসে। এখানে আরও অ্যানিমাসের দ্বারা শিকার হওয়া মন্ত্রীরা আছে, তারা একসাথে বসেছে। আবার কি করব স্যার, এই অ্যানিমাস তো পুরো জ্বালিয়ে খেলো। ও কি চাই সেটা আগে জানতে হবে আমাদের, তাহলে সেটা ওকে দিব। আমি হ্যাকার টিম হায়ার করেছি, ওরা তাকে আটকানোর চেষ্টা করছে। আচ্ছা, ওকে আমরা আমাদের কাছে রাখার অফার করি। গাদা, যে ইচ্ছে করলেই হাজার হাজার কোটি টাকা নিজের কাছে রাখতে পারে, তাহলে সে কেন তোমার হয়ে কাজ করবে? তাহলে সে টাকা হ্যাক করে কোন অ্যাকাউন্টে রাখছে, সেই অ্যাকাউন্টের মালিককে ধরে আনি, তারপর বোঝা যাবে সে কে। তোর সবাই এত বোকা কেন? সে জানে এইসব টাকা যদি একটা অ্যাকাউন্টে রাখে তাহলে সে ধরা পড়বে। সে গরিবের বীর হন। আমাদের টাকা হ্যাক করে ওই সব অ্যাকাউন্টে সেন্ড করেছে, যেসব অ্যাকাউন্টে 10,000 টাকার নিচে রাখা আছে। এমন হাজার হাজার অ্যাকাউন্ট আছে দেশে। কারে রেখে কারে ধরবা? কপাল ভালো যে আমার নিয়ে যা অভিযোগ ছিল তা এখনো প্রমাণ হয়নি। সেটা হলে আমি নিজেও পুরস্কার হয়ে জেলে থাকতাম। এনিমাসের কথা মেহরাব সাহেব বিশ্বাস করেননি। ফারাদের কথা শুনে সবাই আশাহত হয়। তাকে কি কোনোভাবেই আটকানো যায় না? যদি যায় তবে সেটা কিভাবে? দেখতে দেখতে আরও কিছুদিন চলে যায়। রমজান মাস আসে। আজকে রাতে সেহরি খেতে হবে। 4টার একটু আগে নীলয়ের ফোন বেজে ওঠে। 2-3 বার বাজার পর নীলয় রিসিভ করে। হ্যালো হ্যালো, এই ছেলে কি করো? তুমি এই সময় কল? তোমাকে না ঘুমাতে বলেছিলাম? গাধা, ঘুমিয়েছি তো, উঠলাম আবার। উঠো, সেহরি করতে হবে, 50 মিনিট বাকি আছে। যাও যাও, উঠে ফ্রেশ হয়ে খাবার রেডি করো। আচ্ছা ঘুমাও তাহলে। এই না না, ঘুমাবো না, আমিও রোজা রাখবো। আমি সবকিছু এখন পারি, মাথায় কাপড় দিতে পারি, দেখবা? নিশির সাথে সাথেই মাথায় সুন্দর করে ওড়না দিয়ে পিকচার তুলে নিলয়ের কাছে পাঠিয়ে দেয়। নিশিকে দেখে নিলয় হাসলো। কি কিউট লাগছে মেয়েটাকে, পুরোই যেন বিড়ালের বাচ্চা একটা। নিলয় বলে, তুমি তাহলে মুসলিম হয়ে যাবা? হব। আমি অনেক সূরা, দোয়াও পারি, কালেমাও পারি, কোরআন পড়েছি, বাংলা অনুবাদ। যতবার পড়েছি ততবার কেমন কেঁপে কেঁপে উঠেছি আমি। খালি পড়তেই মন চায়, থামতে ইচ্ছে করে না। সব পড়া শেষ।
তবে বিশেষ বিষয় কি জানো, তোমাদের ধর্মে সবচাইতে বেশি নারীদের সম্মান দেওয়ার বিষয়টা এসেছে। আমি পোশাকেও পরিবর্তন করে ফেলবো, দেখো। আচ্ছা পাগলি একটা, ওঠো সেরি করো। হ্যাঁ, নামাজ পড়া শেখাবা কবে? ইউটিউব দেখে শিখবা। আচ্ছা যাই, রান্নাঘর থেকে চুপি চুপি কিছু খেয়ে আসি। নিশি ফোন কেটে দিল। নিলয় হাসে, অর্ককে ডাকে। অর্ক ফোন হাতে নিয়ে মেসেজ কল লিস্ট চেক করে। জেরিনের কোনো খোঁজ নেই। 10 দিন হয়ে গেছে জেরিনের সাথে কথা হয়নি। অর্ক ফোনটা রেখে উঠে পড়ে। নিলয় খাবার রেডি করে, তখনই নিশির মেসেজ। হলো খাওয়া? না, রেডি করছি। আমার শেষ। এত জলদি কি খেলে? রুটি, কলা, কেক, পাস্তা। ভারী খাবার খেতে হয়, এগুলো তো হালকা খাবার। 10 ঘন্টার বেশি রোজা রাখতে হবে, পারবে না থাকতে? আচ্ছা সমস্যা নেই, ভেঙে ফেলো। না না, পারবো আমি, পারতেই হবে। তোমার জন্যে ও সরি, আল্লাহর জন্য। হায় রে পাগল, কি কি যে করবা। আচ্ছা থাকো এখন, যা ইচ্ছে করো, তবে অসুস্থ হয়ে পড়ো না। পানি খাও বেশি করে। আচ্ছা অপেক্ষা করছি। অর্ক আর নিলয় খাবার খায়। খাবার শেষ করে অর্ক ফোন নিয়ে বারান্দায় আসে। টুং করে মেসেজ আসলো অর্কের হোয়াটসঅ্যাপে। একটা ছবি পাঠিয়েছে জেরিন। জলদি ইনবক্সে ঢোকে। ছবিতে চিপস, পাস্তা, কেক, বার্গার দেখে। নিচে লেখা, এগুলো খেয়ে রোজা রাখা যাবে? মানে আগে বলো। পানি খেয়েও রোজা রাখা যায়? অপেক্ষা করো, আসছি। অর্ক দৌড়ে রুমে আসে, নিলয়কে জড়িয়ে ধরে বলে, ভাইয়া সব কিছুর বিনিময় হলেও আমি জেরিনকে চাই, প্লিজ জেরিনকে আমার করে দাও, আমি সারা জীবন তোমার গোলামি করব। নিলয় অর্কের ফোনের দিকে তাকায়। মুচকি এসে অর্কের মাথায় হাত বুলিয়ে দেয়, তবে জোরে একটা শ্বাস ছাড়ে। এখন ওর অনেক কিছু করতে হবে। সেহরি শেষ। দূর থেকে আজানের ধ্বনি শুনতে পায় নিশি ও জেরিন। নিশিদের আশেপাশে কোনো মসজিদ নেই। দমকা বাতাসে হালকাভাবে আজানের ধ্বনি আসতে থাকে নিশির কানে। সে দৌড়ে বারান্দায় যায়। সেখান থেকে কান পাতলে বেশ ভালোভাবেই আজানের ধ্বনি শুনতে পাচ্ছে সে। নিশির বেশ ভালো লাগছে, সে হাসে। একটা অচেনা প্রশান্তি বয়ে যায় নিশির সারা গায়ে। সে ফোন হাতে নিয়ে নিলয়কে কল করলো। ওই টিচার, আজান শেষ তাই না? যাও নামাজে যাও, মসজিদে গিয়ে নামাজ পড়ো যাও। নাকি বাসায় পড়বা? দেরি আছে নামাজের, তুমি ঠিক মতো পানি খেয়েছো তো? আর রোজা থেকে বাইরে বের হবে না, অনেক পিপাসা লাগবে কিন্তু। তাহলে তোমার সাথে দেখা করবো কিভাবে? আমার তো তোমার সাথে দেখা করতে হবে। পড়াতে তো আসবোই, তখন না হয় দেখা হবে। কিন্তু সেটা তো একটু সময়ের জন্য।